আমরা মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারীকে এখন তার পরিবারের কাছে ফিরে দেওয়া উচিত, দিয়ে তাকে আবার পারিবারিক শিক্ষা দেওয়া উচিত। সমাজ থেকে একটা পরিবার যখন বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেই বিচ্ছিন্ন পরিবারের সন্তান হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারী, আমি বলছি এটার একটা লিমিট ছিল, লিমিট তো ক্রস হয়েছে। যখন আওয়ামী লীগের প্রশ্ন আসে তখন তারা সহযোগিতা কেন চায়, যে আসেন আমরা একসাথে হয়ে যাই। আপনি যখন গালিগালাজ করেন, কুরুচিপূর্ণ কথা বলেন, তখন আপনার এটা মনে থাকে না যে আওয়ামী লীগের প্রশ্নে আমাদেরকে এক থাকতে হবে? টিএসসিতে আলাদা করে ফিমেল কর্নার, এটি টিএসসির সাথে বা সামগ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এটি সাংঘর্ষিক বলে আমরা মনে করি। তির্যকে আজ আমাদের অতিথি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। নাসিরউদ্দিন নাসির, আপনাকে চর্চায় স্বাগত। জি, ধন্যবাদ। আমরা এই একদম সাম্প্রতিক ঘটনা থেকে আসি। খুবই আলোচনা হচ্ছে, গতকাল রাতেও সিলেটে এনসিপি এক ধরনের অভিযোগ তুলেছে, তাদের উপরে হামলা। হবিগঞ্জে এনসিপির উপরে যে হামলা, সেখানে সরাসরি ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা। এই হামলা বা এই বিষয়ে আসলে ছাত্রদলের পক্ষ থেকেও এক ধরনের বক্তব্য এসেছে, কিন্তু আপনার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে যেটি বলে রাখা ভালো সেটি হচ্ছে, বাংলাদেশের 5 দশকের রাজনীতির দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশে রিজনাল মানে ভৌগোলিকভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কিছু নেতা বা যে লিডারশিপ তৈরি হয়েছে, সেখানে অনেকেই খুবই প্রচণ্ড জনপ্রিয়। এটা আওয়ামী লীগও ছিল, বিএনপি তো আছে, এমনকি জামাত ইসলামও ছোট দল হলো, তারাও অঞ্চলভিত্তিক বিভিন্ন ব্যক্তি খুবই জনপ্রিয় হয়েছে। এটি বিভিন্ন কারণে হয়েছে। তো হবিগঞ্জে আমাদের যাকে নিয়ে কথাবার্তা হচ্ছে, আমাদের জাতীয় সংসদের মাননীয় গৌস ভাই, উনি খুবই জনপ্রিয় একজন মানুষ, আমরা ব্যক্তিগতভাবে আমি দেখেছি। তো এখন ওনাকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, ধরুন তিনি তো জেলে থেকে মেয়র হয়েছেন, আপনি জানেন যে আওয়ামী লীগের একদম টাফ সময়ে জেলে থেকে উনি মেয়র হয়েছেন। আওয়ামী লীগ চেষ্টা করেছিল ওনাকে নির্বাচন থেকে দূরে রাখতে, হাইকোর্টের রায়ের মাধ্যমে উনি নির্বাচন করেছেন, নির্বাচন থেকে তিনি জয়লাভ করেছেন। আমি এটা এই জন্যই বলছি যে উনি খুবই জনপ্রিয় ওই অঞ্চলে, একদম মাটি মানুষের নেতা যেটি বোঝায়। তো ওনাকে নিয়ে যে বক্তব্য দেয়া হয়েছে, এটি ওই অঞ্চলের মানুষজন এটি চরমভাবে সংক্ষুব্ধ হয়েছে, এবং সংক্ষুব্ধ জায়গা থেকে এরকম একটি ঘটনা ঘটেছে। আমি শুরুতে বলে রাখি, এটি খুবই দুঃখজনক যেটি হয়েছে, এবং এটি গণ অভ্যুত্থানের পরে যারা গণ অভ্যুত্থানের শক্তি, তাদের নিজেদের মধ্যে এই যে পারস্পরিক বিভেদ সংঘর্ষ, এটি কোনোভাবে প্রত্যাশিত না। সুতরাং যে ঘটনা ঘটেছে এটি যেমন দুঃখজনক, একই সাথে ঘটনার পিছনেও ঘটনা আছে, যে কেন বারবার একটি ব্যক্তিকে ঘিরে এরকম সংঘর্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখেন, উনি যে অঞ্চলে গিয়েছেন, উনি কিন্তু ওই অঞ্চলে বিএনপির সব থেকে যিনি জনপ্রিয়, তাকে নিয়ে তিনি সব থেকে খারাপ মন্তব্যগুলো করেছেন। ধরুন, তিনি যখন কক্সবাজার গিয়েছেন, সালাউদ্দিন ভাইকে নিয়ে বলেছেন, তিনি হবিগঞ্জে এখানে গজ ভাইকে নিয়ে বলেছেন, তারপর ঢাকাতে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ক্রমাগতভাবে বলছেন, যে অঞ্চলে যেখানে যাচ্ছেন তিনি একইভাবে বলছেন, বলে তিনি ওই অঞ্চলের তার যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে খেপিয়ে দিচ্ছেন। এটা এক ধরনের ওনার রাজনীতির অপকৌশল, আমি সেটাই মনে করি, যে উনি পরিস্থিতি একটু জটিল করার জন্য চাচ্ছেন, এবং সেটি তিনি সফল হচ্ছেন, এবং আলোচনায় থাকছেন। আলোচনায় থেকে তিনি ওনার যে আউটকাম, যেটি উনি অর্জন করতে চাচ্ছেন, তিনি অলরেডি অর্জন করেছেন বলে আমি সেটা মনে করি। আমি এইখানটাতে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে তার মানে ছাত্রদল বা বিএনপির নেতাকর্মীরা এই হামলাটা করেছে? না, ছাত্রদল বিএনপি হামলা করেছে সেটি এখনো পর্যন্ত আমাদের কাছে সুস্পষ্ট কোনো প্রমাণ নাই। এখানে এনসিপি থেকে সংঘর্ষ তো হয়েছে, এটি অস্বীকার করার উপায় নেই। এখনকার এই গণমাধ্যম যুগে আমরা বলছি না এনসিপি অভিযোগ করছে এটা হামলা, সংঘর্ষ তারা বলছে না, তাদের পক্ষ থেকেও এটি হয়েছে। অর্থাৎ তারা গাড়ি নিয়ে যাচ্ছে, এখানে সাধারণ জনতা নেতাকর্মীরা ছিল, তাদেরও নেতাকর্মীরা ছিল, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, এটি অস্বীকার করার উপায় নেই। কিন্তু তারা যেভাবে মেলাইন করছে ছাত্রদলকে বা দোষারোপ করছে, এটি আমার মনে হয় সে অর্থে সেভাবে হয়নি। বরং যাকে দিয়ে মন্তব্যটা করা হয়েছে, তার যারা কর্মী সমর্থক রয়েছেন, এখানে তো বিএনপির কর্মী না কেন, ওনা বিএনপি ছাড়া বাকি লোকজন ওনাকে ভোট দেয়নি।
আপনার না, না। অ্যাক্টিভ উনি কর্মী না, কারা না, হয়? উনি লক্ষাধিক ভোটে জিতেছেন গৌস ভাই। নিশ্চিত। সুতরাং বিএনপি তো অ্যাক্টিভ বিএনপি ছাত্রদল তো সেখানে লক্ষাধিক মানুষ করে না, এটা নিঃসন্দেহে করে না। হয়তো 2, 5, 10 হাজার মানুষ হয়তো অ্যাক্টিভলি ছাত্রদল বিএনপি বা অন্য অঙ্গ সংগঠনগুলোর অ্যাক্টিভিস্ট আছে, বাকিরা হয়তো সমর্থক বা হচ্ছে সাধারণ মানুষ, তারাও তো সংক্ষুব্ধ হতে পারে। আমি তাদের এখানে সংক্ষুব্ধ জায়গা তো রয়েছে, যেই ভাষায় বক্তব্য দেয়া হয়েছে। তো আমি তো মনে করি সংক্ষুব্ধ জায়গাটা খুবই পরিষ্কার। সুতরাং আমি সেই জায়গা এইখানে থেকে হয়েছে। একটা পয়েন্ট একটু আমি আপনাকে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে হবিগঞ্জের যে হামলাটা, যে গাড়িতে যে হামলাটা হলো, সেখানে আমরা যে মারধর করছেন এরকম একজনের পরনে টি শার্টে হবিগঞ্জ জেলা ছাত্রদল লেখা একটা টি শার্ট আমরা দেখেছি, যে তিনি গাড়ি চালককে মারছেন। এবং সেইখানে গোজ ভাইকে নিয়ে কেন কথা বললো, এই বক্তব্যগুলো আমরা শুনতে পাচ্ছি। কে বলছে সেটা দেখা যাচ্ছে না, কিন্তু এই শব্দগুলো আমাদের কানে আসছে ভিডিও ফুটেজে। তো এই জায়গায় সেক্ষেত্রে আপনি কি বলবেন যে ছাত্রদলের টি শার্ট পরিহিত একজন? না, আমি তো আপনাকে পরিষ্কারভাবে বলেছি যে সেখানে সংঘর্ষ তো হয়েছে, সেখানে সাধারণ জনতার সাথে, হবিগঞ্জের সাধারণ মানুষের সাথে নেতাকর্মীরা ছিল, এটি আমরা কোনোভাবে বলছি না। কিন্তু স্পেসিফিক যে শুধু ছাত্রদল যুবদলই সব করেছে তা না, সংক্ষুব্ধ জনতাই এটি করেছে। এবং গৌস ভাইয়ের মতো একটা জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে ওনার এলাকায় গিয়ে যেরকম মিথ্যা কুৎসা রটনা করা হয়েছে, সেখানে মানুষজন সংক্ষুব্ধ হওয়ার কথা যে তাদের সন্তানের বিরুদ্ধে তাদের এলাকায় গিয়ে আপনি সমালোচনা তো করা যায় এবং করছে, এটি কোনো অস্বীকার করার উপায় নাই, সমালোচনা করবেনই। কিন্তু আপনি যে ভাষায় যে না, মানে এটি এখন কুরুচিপূর্ণ বললো, এটি হবে না। না, আপনি হয়তো বলতে পারেন তাইলে কি এই জন্য হামলা করবে, আমি সেটা বলছি না। আমি বলছি এটার একটা লিমিট ছিল, লিমিট তো ক্রস হয়েছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এবং সেখানে আমি মনে করি সেই কারণে সংক্ষুব্ধ জনতায় হামলা করেছে, এবং সেই সংক্ষুব্ধ জনতার মধ্যে নেতাকর্মীরা থাকতে পারে। আপনার বিরোধী দলের রাজনীতি তারা করেন, সরকারি দল হিসেবে বিএনপি আছে, তার অঙ্গ সংগঠন হিসেবে ছাত্রদল যুবদল, এই অংশগুলো আছে। এখন এই বাংলাদেশের রাজনীতিতে তো এটা বহুভাবেই সামনে এসেছে যে বিরোধী দল হচ্ছে একটু আক্রমণাত্মকভাবে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দেয়, পরবর্তীতে আমরা দেখি যে তাদের মধ্যে যোগাযোগটাও আছে, সাধারণ মানুষ দেখতে পায়। তো এই জায়গাটাতে আসলে রাজনৈতিক বক্তব্য হিসেবে সেটা হতে পারে উনি তীব্র ভাষায় হয়তো কথা বলেছেন, বা এই জায়গায় কি এই হামলার জায়গাটা কি ঘটতে পারে? মানে এই তাহলে হচ্ছে 24শে জুলাইয়ের পরে আমরা আসলে কি অর্জন করলাম? না, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেই ভাষায় কথাবার্তা বলেছেন, তাহলে সে ভাষায় গৌস ভাইয়েরও নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে কথা বলা উচিত ছিল? সেটা তার রাজনৈতিক অবস্থান, তিনি কি এখন ভাষায় এটা প্রতিবাদ করবেন, বা আপনি মাফিয়া বলছেন, চাঁদাবাজ বলছেন, আপনি গৌস ভাইয়ের বাবা মা তুলে গালিগালাজ করছেন, তার বিপরীতে গৌস ভাইয়ের কি করা উচিত ছিল? আমি তো মনে করি যে গৌস ভাই খুবই শান্ত ছিলেন, বরং গৌস ভাইকে যারা বছরের পর বছর ধরে যারা জনপ্রতিনিধি করেছেন, যারা ওনাকে লালন করেছেন নিজের সন্তান হিসাবে মতো করে, তারা সংক্ষুব্ধ তো হওয়ারই কথা। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি অন্যরাও তো করছেন সমালোচনা, জনাব নাহিদ, আসিফ, হাসনাতরাও তো করছেন, কই তাদের নিয়ে তো কোনো কথাবার্তা হচ্ছে না। তাহলে একজন ব্যক্তিকে নিয়ে কেন কথাবার্তা হবে? বা তার অনেকেই করছেন, কারণ আওয়ামী লীগে থাকতে তারা করেননি, তারা হামলা করেনি, জামাত ইসলামের অনেক নেতাও তো বক্তব্য দিচ্ছেন। তাহলে একজন ব্যক্তিকে নিয়ে কেন বারবার এখানে কোশ্চেন করা হবে? কারণ তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি এরকম করে করবেন, করে আপনি পরিস্থিতি জটিল করবেন, সংঘর্ষ বাঁধাবেন, তারপরে আমরা এটা থেকে একটা রাজনীতি করব। এবং এনসিপি সেটাতে সফল হয়েছে বলে আমি মনে করি। এটা এনসিপির পরিকল্পনার অংশ বলে? হ্যাঁ, অবশ্যই পরিকল্পনার অংশ নয়। একটা লোক ক্রমাগতভাবে যে অঞ্চলে যাচ্ছেন, সে অঞ্চলের মাটি মানুষকে নিয়ে কথা বলতেছেন, সে অঞ্চলের সব থেকে যিনি যোগ্য লিডারশিপ তাকে নিয়ে যা তা বলছেন, সমালোচনা তো না, যা তা বলছেন, তার বাবা মা তার সন্তানদেরকে নিয়ে কথা বলতেছেন, তার লিডারশিপকে নিয়ে কথা হচ্ছে। তো সেখানে আমি তো মনে করি এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে। এটি এমন না যে এটি নিছক একটি সমালোচনা তো অন্যরা করছেন। একটা আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে এই ঘটনাকে কেন্দ্র করে, বা তার আগেও আগে থেকে একটা আলোচনা, সেটা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে টার্গেট করা হয়েছে। আসলে কি টার্গেট করা হয়েছে? মানে
কে মানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে টার্গেট করে মানে টার্গেট করে তাকে হামলা করা বা ই করা। আপনি যেটা বললেন যে এনসিপি হয়তো পরিকল্পিতভাবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে এই ধরনের একটা আলোচনা তুলে দেয়, যেটা আলোচনায় নিয়ে আসে পুরো দলকে। ঠিক একইভাবে একটা বিপরীত আলোচনা আছে যে বিএনপি সহ যে সরকারি দলের অংশ যারা, তারা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে টার্গেট করেছে, এই ধরনের একটা কথা আছে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি, ধরুন আমি আসলে এগুলো নিয়ে খুবই বিরক্ত। প্রথমত হচ্ছে আমরা গ্রাম থেকে আসছি, পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। এখানে একটা নর্মস আছে, পারিবারিক শিক্ষা আছে। আপনি কদ্দূর বলতে পারবেন, কদ্দূর বলতে পারবেন না, ঠিক আছে? আমার জীবনবোধ, আমার কথাবার্তা, আমার আচরণ, আমার শিষ্টাচার সব কিছু মিলিয়ে মানুষ মনে করবে যে আমি কোন পরিবার থেকে আসলাম। আপনি তো বাংলাদেশে বহু মানুষ রাজনীতি করছে, বহু রাজনীতি কর্মী আসছে, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে এত এক্সারসাইজ কেন হবে, এত প্র্যাকটিস কেন করা হবে? এটি এই জন্যই করা হচ্ছে, তার আচার আচরণ, তার মানে হচ্ছে যেই ল্যাঙ্গুয়েজে কথা বলছে, তাতেই বোঝা যাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি কোন পরিবার থেকে আসছেন। কতটা হচ্ছে এটা কি বলা যায় যে ডিসগাস্টিং একটি আলোচনাতে আমাদেরকে বারবার অন্তর্ভুক্ত করতে হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে। কারণ সে এই রকম একটা পরিবার থেকে আসছে, যেই পরিবার তাকে সামাজিক শিক্ষা দেয়নি, পারিবারিক মূল্যবোধের কথা শেখায়নি তার পরিবার। এই জন্য তিনি বারবার কথা বলতেছেন। তিনি তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কন্যাকে নিয়ে কথা বলছেন। বাংলাদেশে আর কেউ কি বলছেন যে যিনি আমাদের ব্যারিস্টার জাইমা রহমান, যিনি রাজনৈতিক দলের কোনো কর্মী নয়, সরকারের অংশ নয়, তাকে নিয়ে কথা বলা হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। সুতরাং যাদের পারিবারিক শিক্ষা নাই, অভদ্র, তারপরে শিষ্টাচার বহির্ভূত সমাজের সাথে বিচ্ছিন্ন একটা পরিবারের অংশ হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে আপনাদের সম্মুখে, বিভিন্ন গণমাধ্যমে, টকশোতে। এটি আমাদেরকে খুবই কষ্ট দিচ্ছে বারবার। আমরা তো আপনাকে বহুবার বলছি যে এনসিপির আরও অনেক শীর্ষ নেতা আছে, কই তাদের বিরুদ্ধে তো আমাদের কোনো আপত্তি নেই। তারা তো দিন দিন সমালোচনা করছে সরকারের, ছাত্র দলের, অন্য সকল। আমাদের তো তাদের বিরুদ্ধে কোনো অবস্থান নেই। হ্যাঁ, ঠিক আছে, তারা করছে, ওকে। সুতরাং নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়ে আমরা আসলে কথাই বলতে চাই না। এটি এইরকম একটি পরিবার থেকে আসছে, তার পারিবারিক শিক্ষার অভাব রয়েছে, এবং সমাজ থেকে একটা পরিবার যখন বিচ্ছিন্ন হয়ে যায়, এবং সেই বিচ্ছিন্ন পরিবারের সন্তান হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, এই নিয়ে কথা বলার রুচিবোধ আর থাকা উচিত না বলে আমরা মনে করি। আমি তারপরও আরেকটা প্রশ্ন আমি রিলেটেড করতে চাই, সেটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির এক পর্যায়ে তিনি বলেছেন যে আমি চুপ থাকবো, আমি আর কথা বলবো না, হ্যাঁ, সংবাদ সম্মেলন করে হবিগঞ্জের ঘটনার পর। তারপর যদিও তিনি এরপরে কথা বলেছেন এবং তিনি স্পিচ দিয়েছেন, বিভিন্ন বক্তব্য দিয়েছেন পথসভাগুলোতে। এর পরপর আমরা দেখেছি যে ঝিনাইদহে বিএনপি নেতা এবং বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান, তিনি সরাসরি বলেছেন যে নাসিরউদ্দিনকে নিয়ে না গেলে আপনাদের সভা সমাবেশে সব ধরনের সহযোগিতা সরকার করবে। একটা পরামর্শমূলক বক্তব্য, এটা হতে পারে যে ওনার ব্যক্তিগত পজিশন, যাই হোক না কেন, কিন্তু এই ধরনের একটা বক্তব্য কিন্তু আমরা একজন নেতার কাছ থেকে পেয়েছি, যিনি একটা গুরুত্বপূর্ণ জায়গাও সার্ভ করেন। সো এইখানে আসলে মানে সুনির্দিষ্টভাবে যে আমরা দেখেছি যে আবার কুড়িগ্রামে এই হামলার বিরুদ্ধে যখন প্রতিবাদে যখন সেখানে মিছিল হচ্ছে, সেই মিছিলে আবার আরেকটা হামলা হলো, এবং সেইখানে কিন্তু মোটামুটি সেখানকার বিএনপি বলি বা হচ্ছে সেখানকার প্রশাসন বলি যে হামলাটার সঙ্গে বিএনপি সংযুক্ত, সেই ধরনের একটা স্পিচ কিন্তু এলো। সেখানে কেন হামলা হলো? সেখানে তো নাসিরউদ্দিন পাটোয়ারি ছিলেন না। তাহলে ঘটনাটা কি? মানে এনসিপিকে কি কোনোভাবে হচ্ছে বরাবর প্রতিপক্ষ আমরা জামাতের সাথে দেখছি না, এনসিপির সঙ্গে বারবার আমি বিবাদটা দেখছি আমরা, এটা কেন? প্রথমত হচ্ছে রাশেদ খান যে বক্তব্য দিয়েছেন, এটি উনি বলেছেন, এটি আমি মনে করি ওনার ব্যক্তিগত বক্তব্য। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি কোথায় রাজনীতি করবেন, কোথায় যাবেন না, এই সিদ্ধান্ত তো আমাদের বিএনপি আমরা ঠিক করব না, বা আমাদের ঠিক করা উচিত না। বিএনপি যে উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেখানে আমরা কাউকে ঠিক করে দিতে পারবো না যে নাসিরউদ্দিন পাটোয়ারি কোথায় রাজনীতি করবেন, কোথায় যাবেন, কোথায় যাবেন না। কিন্তু আমরা যেটি পরিষ্কারভাবে নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়ে বলতে পারি বা বলতে চাই, সেটি হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো এরকম একজন মানুষকে নিয়ে এনসিপি যে রাজনীতি করছে, বা বারবার এনসিপিকে অনুরোধ সতর্ক করার পরেও তারা যে তাকে দিয়ে রাজনীতি করাচ্ছে, এটি এনসিপি ইচ্ছাকৃতভাবে করাচ্ছে।
এবং যে এনসিপির কোনো নেতা আজ পর্যন্ত কি বলেছে যে যে নাসিরউদ্দিন পাটোয়ারির এরকম বক্তব্য দেওয়া উচিত না, বা যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যের সাথে জনাব আসিফ, নাহিদ, সার্জিস ওনারা একমত না, এরকম বলে নাই। সুতরাং এনসিপি এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি জটিল করার জন্য তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে ক্রমাগতভাবে বক্তব্য দেয়াচ্ছে। এখন কথা হচ্ছে যে তাহলে এনসিপির কী লাভ যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে বক্তব্য যে দেয়াচ্ছে? এটি এনসিপির লাভ হচ্ছে এনসিপি একটি রাজনৈতিক শক্তি হিসাবে বিরোধী মাঠে তাদের অবস্থান পরিষ্কার করছে দিন দিন। এবং আমি মনে করি তারা যে জামাত ইসলাম এবং এনসিপি এই যে একই দ্বারা রাজনীতি করছে, করার পরে তাদের আসন সংখ্যা খুবই কম, কিন্তু সেই তুলনায় জামাত ইসলামের আসন সংখ্যা অনেক বেশি। সুতরাং এটি নৈর্ভিত্তিকভাবে যদি বলা নাও যায়, তাও আমি বিস্তারিত যদি বলি, তাহলে এনসিপি জামাত ইসলাম থেকে তাদের রাজনীতিক দর্শনকে একটু আলাদা করার জন্য, প্রায়োরিটি দেওয়ার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে এরকম বক্তব্য দিয়ে নিজেদেরকে একটু আলাদা দাসের রাখছে, এবং তারা এটাতে সফল হচ্ছে। কিন্তু আলটিমেটলি ইন এ লং রান আমার কাছে মনে হয় এই ধরনের রাজনীতি বাংলাদেশের মানুষ কোনোভাবেই নেবে না। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি ক্রমাগতভাবে যে বক্তব্যগুলো দিচ্ছেন, এটি তো এখন আর আসলে এর বিপরীতে কোনো বক্তব্য দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। বরং আমরা মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখন তার পরিবারের কাছে ফিরে দেওয়া উচিত, দিয়ে তাকে আবার পারিবারিক শিক্ষা দেওয়া উচিত, এবং তারপরে তার বাবা মাকে ডেকে এনে বলা উচিত যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বাপের কথাবার্তা বলছে, এই কথাবার্তা আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি বলা উচিত কিনা, এটি এখন নাসিরউদ্দিন পাটোয়ারির বাবা মার কাছে জিজ্ঞেস করা উচিত বলে আমরা মনে করি। আচ্ছা, নাসিরের প্রসঙ্গ থেকে আমরা একটু অন্য জায়গায় যেতে চাই। এমনিতে আপনার যে জুলাইয়ের শক্তি, যেটা বললেন যে জুলাইয়ের শক্তির মধ্যে সংঘাত, হ্যাঁ, যে 2024-এর যেই জুলাই গণ আন্দোলন এবং যেটা গণ অভ্যুত্থানে পরিণত হলো শেষে, সেই এখন আগস্ট মাস একদম 2 বছর পূর্তির মুহূর্ত বলা যায় সামনে। তো এই টাইমে এসে আপনি আসলে এই যে আন্দোলনের যে শক্তিগুলো ছিল, বিভিন্ন পক্ষ থেকে আসা মানুষ একসাথ হয়ে আন্দোলন করেছে, তো এই শক্তিগুলোর মধ্যে কি দূরত্ব বাড়ছে ক্রমাগত? আমি তো ধরুন সহজ করে যদি বলি, তাহলে অন্তত নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যগুলোর কারণে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ যে রাজনীতি বা শিষ্টাচারের যে রাজনীতি, সেটি ক্রমশ দূরত্ব বাড়ছে বলে এটি আমি মনে করি। এটি অস্বীকার করার উপায় নেই। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এই যে ক্রমাগতভাবে যে বক্তব্যগুলো দিচ্ছেন রাজনীতি ব্যক্তিদেরকে নিয়ে, এটি প্রমাণ করে তারা নিজেদেরকে যে জায়গায় নিয়ে যেতে চায় রাজনীতিতে, সেই জায়গাটি তারা আসলে কখনোই পাবে না বলে আমরা মনে করি। ধরুন 1 বছর, 5 বছর, 10 বছর পরে যদি আওয়ামী লীগ রাজনীতিতে আল্লাহ না করুক প্রাসঙ্গিক হয়, আমি জানি না কবে প্রাসঙ্গিক হবে, তখন এনসিপি যদি আওয়ামী লীগকে মোকাবেলা করতে হয় রাজনীতিতে, তাহলে তারা কি মনে করে যে তারা একা আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারবে, বা এই সক্ষমতা তাদের আছে? বা আরও 5-10 বছর পরে তারা কি মনে করে যে 10 বছর পর তারা একক সক্ষমতা নিতে পারবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া আওয়ামী লীগকে মোকাবেলা করতে? যদি সেই সক্ষমতা তারা অর্জন করতে পারে, বা তারা যদি মনে করে পারবে, তাহলে আমি মনে করি তাদের স্টাইল ঠিক আছে। কিন্তু যদি তারা এটা না পারে, তাহলে তাদেরকে আওয়ামী লীগকে একা মোকাবেলা করতে হবে। আমরা এটা এই অর্থে বলছি না যে আমরা করবো না আওয়ামী লীগ, আমরা আমাদের জায়গা থেকে করব, তারা তাদের জায়গা থেকে করবে। তারা আবার যখন আওয়ামী লীগের প্রশ্ন আসে, তখন তারা সহযোগিতা কেন চায় যে আসেন আমরা একসাথ হয়ে যাই? আপনি যখন গালিগালাজ করেন, কুরুচিপূর্ণ কথা বলেন, তখন আপনার এটা মনে থাকে না যে আওয়ামী লীগের প্রশ্নে আমাদেরকে এক থাকতে হবে? এই যে আমরা একটু থেকে যাই, হবিগঞ্জে আমরা 2টো মামলা হতে দেখলাম। একটা হলো যে এনসিপি একটা মামলা করলো, সেখানে 11 জনের নাম উল্লেখ করে 100 জন অজ্ঞাতনামা এরকম। আমরা সেখানে এনসিপির বিরুদ্ধেও একটা মামলা হতে দেখলাম। এই মামলাটা আসলে মানে অভিযোগ আছে এনসিপির সেখানে যে নেতাকর্মীরা তারা হামলা চালিয়েছে। এই অভিযোগটার পাশাপাশি আরেকটা অভিযোগ আছে, সেটা হচ্ছে কয়েকটি মোবাইল ফোন ছিনতাই। এইটা আসলে এই অভিযোগটার বিষয়ে আপনি কি বলবেন? এটা নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে, কিন্তু এটি আসলে আমি তো ঘটনাস্থলে যেহেতু আমরা ছিলাম না, আমরা নিজেরাও খোঁজখবর নিচ্ছিলাম যে যেহেতু পাল্টা মামলা হয়েছে,
সেখানে এরকম ঘটনা ঘটেছে কিনা বা যারা স্থানীয়ভাবে মামলাটা দিয়েছে তারা আসলে সব থেকে ভালো বলতে পারবে। এই বিষয়ে আমি এখনো পর্যন্ত আসলে ইনফর্ম না যে কেন এই ধরনের মামলাকে অনেকটা বিগত আমলের, অর্থাৎ আওয়ামী লীগের শাসন আমল যেটা ছিল সেই আমলের বিভিন্ন ধরনের এরকম আমরা দেখেছি মুরগি চুরির মামলা, এই ধরনের বিচিত্র ধরনের মামলা, এবং সেটা হচ্ছে রাজনীতিকদের বিরুদ্ধে বা কখনো কখনো বুদ্ধিজীবী শ্রেণী বা এরকম বিভিন্ন শ্রেণীর বিরুদ্ধে এই ধরনের মামলা হতে দেখেছি। সেটার সাথে এটাকে তুলনা করা হচ্ছে। দেখুন, আমি সহজ করে যদি বলি, অন্তত গণ অভ্যুত্থানের শক্তির পক্ষের মানুষগুলোর মধ্যে এরকম মামলা, পাল্টা মামলা কোনোভাবে কাঙ্ক্ষিত না। এটা যদি আপনি আমাকে একদম সহজ করে বলেন, বা আমি যেই ব্যক্তি চরিত্র নিয়ে আমি বড় হয়েছি, বা আমাদের যে আদর্শের বিরুদ্ধে অন্য আদর্শের লড়াই, সে লড়াই আমি বলতে পারি যে এরকম মামলাই হওয়া উচিত ছিল না। কিন্তু যারা এই পরিস্থিতিগুলো তৈরি করেছে দিনের পর দিন বা পরিস্থিতি করছে, তারা আসলে এর পরিণতি তাদেরকে নিতে হবে। ধরুন, আপনি সরকারের সমালোচনা আপনি করতে পারবেন, আপনি হবিগঞ্জে গিয়ে গজবাই সমালোচনা আপনি করবেন 100 বার, কিন্তু তার ব্যক্তিগত জীবন, তার পরিবার নিয়ে তাকে মাপিয়াতন্ত্র আখ্যা দিয়ে এই যে পরিস্থিতি জটিল করার খেসারত হিসাবে যে মামলা, পাল্টা মামলা, এগুলো খুবই দুঃখজনক বলে আমরা মনে করি। পুরো পরিস্থিতিটা আসলে খুবই দুঃখজনক। কিন্তু এই যে ক্রমাগতভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি এরকম বক্তব্য দিচ্ছেন, সীমা লঙ্ঘন করছেন, আমি মনে করি এটি থামা উচিত এবং ওনাকে এখনই থামিয়ে দেওয়া উচিত, নতুবা এই পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা আছে বলে আমি মনে করি। আপনারা কি এই নিয়ে দুই দলের মধ্যে বা হচ্ছে আপনি আলোচনা হয়েছে? ধরেন ছাত্র সংগঠনের লেভেলেও তাদের তো ছাত্রশক্তি ছাত্রদল বা হচ্ছে বিএনপি, এনসিপি এই ধরনের কোনো আলোচনা কি করেছে? না, এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি। তবে আমি মনে করি যে এটি আলাপ আলোচনা হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর মধ্যে। অন্তত নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়ে আলাপ আলোচনা হওয়া উচিত যে সে কি ভবিষ্যতে এরকম বক্তব্য দেবে নাকি তার থামা উচিত, এই বিষয়ে অন্তত আলাপ আলোচনা হওয়া উচিত। সংগঠনের তরফ থেকে আপনাদের এই যে কনসার্ন নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে, যে তিনি যে ধরনের বক্তব্য দেন সেইটা আসলে রাজনৈতিক বক্তব্যের পরিসরকে ছাপিয়ে যায়, যেটা আপনি বললেন, এই বিষয়টা আনুষ্ঠানিকভাবে বা সাংগঠনিক জায়গা থেকে কখনো ইনফর্ম করেছেন যে এই বিষয়গুলো আপনারা রাশ টানেন বা এই বিষয়ে আমরা কনসার্ন প্রকাশ করছি? এইভাবে কি আনুষ্ঠানিক কোনো কনসার্ন জানিয়েছে? না, এখনো পর্যন্ত জানাইনি। তবে আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা বসে কথা বলবো, এরকম আসলে চিন্তা ভাবনা ছিল। কিন্তু হবিগঞ্জের ঘটনা দুঃখজনকভাবে পরিস্থিতি আরও জটিল করেছে, এবং হবিগঞ্জের ঘটনার পরে যদি এমনকি নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্য থামাতেন, তাও হয়নি। উনি একদিন বললেন যে উনি আর বক্তব্য দিবেন না, একটু পরে গিয়ে দেখলাম আবার তিনি একই কায়দায় সেম প্যারালালি উনি বক্তব্য দিচ্ছেন এবং পরিস্থিতি জটিল করছেন। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আসলে আমি আবারও বলতেছি যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষ বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম এবং এনসিপিতে চরমভাবে জনপ্রিয়। তারা গণমানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়াচ্ছেন দিন দিন। তাদেরকে নিয়ে কথা বললে যে শুধু নেতাকর্মীরা সেখানে সংক্ষুব্ধ হয় তা না, বরং যারা বছরের পর বছর তাদের নিজ সন্তানকে লালন করে গণমানুষের নেতা তৈরি করছেন, তারাও কিন্তু চরমভাবে ক্ষুব্ধ হন। আপনি এটাই শুধু আমাদের দলে না, আপনি আওয়ামী লীগও এমনকি জামাত ইসলামও ধরেন, জাতীয় পার্টির মতো দলেও আপনি ধরেন, আপনাকে এক্সাম্পল হিসেবে যদি বলি, ধরেন স্বৈরশাসক এরশাদ এত মানে একটা মাফিয়াতন্ত্র গোটা গণতন্ত্রকে ধ্বংস করার পর আপনি দেখছেন যে রংপুর অঞ্চলে ওনার একটা অবাধ জনপ্রিয়তা ছিল, এটি তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং অন্য সকল অঞ্চলে উনি যখন মানুষ ওনাকে চরমভাবে প্রত্যাখ্যান করেছে, ওনার অঞ্চলে কিন্তু উনি সমানভাবে জনপ্রিয় ছিলেন। সুতরাং এটা এই জন্যই বলছি যে একটা মানুষ তাদের অঞ্চলের সন্তানকে তারা লালন করে দীর্ঘদিন ধরে, বছর পর বছর ধরে। আপনি সেই মাটিতে গিয়ে যদি আপনি তাদের সন্তানকে অত্যন্ত বিদ্রূপ আচরণ করেন, খাটো করেন, ছোট করেন, তাহলে সে অঞ্চলের মাটি কখনো সহ্য করবে না। আমি মনে হয় আপনাকে বুঝাতে পেরেছি। এটি এরকম বক্তব্য যদি আপনি ক্রমাগত অন্য অঞ্চলেও দেন, তাহলে পরিস্থিতি আরও কিন্তু জটিল হবে, সমাধান হবে। সমাধানের জন্য তার বক্তব্য হ্রাস টানা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, এখানে আমি আরেকটি প্রসঙ্গ আমি টানবো, সেটা হচ্ছে খাদিজা, যিনি হচ্ছে আওয়ামী লীগ পিরিয়ডে
আটক হয়েছিলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, এটা নিয়ে বিপুল সমালোচনা হয়েছিল এবং অনেকে প্রতিবাদ করেছিলেন যে এইভাবে তাকে অন্তরীণ করা ঠিক হয়নি। একজন কম বয়সের মানুষ, তাকে এইভাবে নিপীড়ন করা ঠিক হয়নি। তিনি একটি বক্তব্য দিয়েছেন যেটা আপনার হয়তো নজরেও এসেছে, যে প্রধানমন্ত্রীকে ঘিরে যে ওনার সমালোচনা, না প্রধানমন্ত্রী না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে। শহীদ প্রেসিডেন্ট দুঃখিত, জিয়াউর রহমান, এই যে বক্তব্যটা, এই বক্তব্যটাকে আপনি কিভাবে পাঠ করবেন? প্রথমত হচ্ছে খাদিজাতুল কোবরা, উনি প্রায় 19 মাস জেলে ছিলেন, 19 মাস বা 16 মাস, দুইটার একটা হবে। তিনি সরকারের সমালোচনা করেছিলেন, তখন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করার পরে আইসিটির তখনকার যে আইন ছিল তাকে কারান্তরীণ করে রাখা হয়েছে। উনি যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে, আপনি দেখেছেন যে ইদানিং এনসিপির কয়েকজন নেতা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে তো সমালোচনা করা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার মৌলিকত্ব নিয়ে আওয়ামী লীগ যেভাবে কোশ্চেন করত, তার দেশের প্রশ্নে ওনার যে কন্ট্রিবিউশন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আওয়ামী লীগ যে ভাষায় কোশ্চেন করতো, এনসিপির দুই একজনের সেই ভাষায় কোশ্চেন করা শুরু করেছে। ওই যে লিমিট তো ক্রস করতে করতে আপনার আর তো শেষে আর এমন হবে যে আপনি আর কি বলবেন, তখন আপনার যেটা বলা উচিত না সেটা আপনি বলা শুরু করবেন। এবার এনসিপি দুই একজন এরকমও বলেছেন। খাদিজাতুল কোবরা ওইটাকে আসলে মিন করেছেন। আপনি তো সরকারের সমালোচনা করবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমালোচনা আপনি করতে পারবেন, রাজনৈতিক কর্মী হিসাবে তো আপনার এই অধিকার রয়েছে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মৌলিকত্ব, যেটি আওয়ামী লীগ কোশ্চেন করতো, সেটাও নিয়ে এনসিপি ইদানিং কথা বলা শুরু করে দিয়েছে, যে ওনার শাসন ব্যবস্থা বা ক্ষমতা গ্রহণের যে প্রক্রিয়া নিয়ে অনেক ওরা কোশ্চেন করেছে। সুতরাং আমি মনে করি খাদিজাতুল কোবরা ওই বিষয়টা আসলে বিট করেছেন। এবং এনসিপি তো যখন গঠিত হয়েছে, আপনি দেখেন, আমি আজকেও এখানে আসার সময় এনসিপির যে শীর্ষ নেতা আব্দুল হান্নান, যিনি এমপি, উনি দেখতেছিলেন, উনি বলতেছিলেন যে তার রাজনৈতিক আইডল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং এনসিপি যখন গঠিত হয় তখন তারা বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধাঁচে তারা রাজনৈতিক দল করবে বা ওই মার্জিনে। সুতরাং সেরকম একটি দলে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৌলিকত্ব নিয়ে আপনি কীভাবে কোশ্চেন করেন? আপনি শাসন ব্যবস্থা নিয়ে কোশ্চেন করতে পারেন, ওনার সরকার নিয়ে কোশ্চেন করতে পারেন, ইটস ইজ ওপেন। আপনি তারেক রহমান, বেগম খালেদা জিয়ার সরকার নিয়ে আপনি করছেন তো এটা, কিন্তু আমি বলছি মৌলিকত্ব, স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে যেটি জড়িত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই বিষয়টি নিয়ে আপনি করতে পারবেন? আপনি পারেন না তো। এখন ইতিহাসের তো আসলে নানা ধরনের পাঠ আছে। আমরা আওয়ামী লীগ পিরিয়ডে দেখেছি যে শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে আলোচনা বা এইটাকেও একটা বার দেওয়া হয়েছিল যে এই নিয়ে কোনো আলোচনা হতে পারবে না, বা এই নিয়ে কোনো ধরনের সমালোচনা বা হচ্ছে কোনো তির্যক মন্তব্য এটা হতেই পারবে না। তো সেক্ষেত্রে ইতিহাসের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তো আসলে ইতিহাসের অংশ, ইতিহাসের একটা খুবই বড় মাইল ফলক ওনার সাথে যুক্ত। তো সেই জায়গা নিয়ে তো নানা ধরনের বক্তব্য আসতে পারে, নানা ধরনের কিছু আসতে পারে, অনেকে অনেকভাবে ওই পিরিয়ডটাকে দেখতে পারেন। সেক্ষেত্রে বিষয়টা কি কথার বিপরীতে কথা দিয়ে আমরা অ্যাক্ট করব, লেখার বিপরীতে লেখা দিয়ে, বা ডকুমেন্টারির বিপরীতে ডকুমেন্টারি দিয়ে, বইয়ের বিপরীতে বই দিয়ে, নাকি হচ্ছে আমরা ঠিক আগের মতো করে মামলা দিয়ে বা হচ্ছে কারারুদ্ধ করে কোন পথে যাব আসলে? দেখুন, আমি ওইভাবে দেখছি না। আমি মনে করি ধরেন মরহুম শেখ মুজিবুর রহমানের সরকার নিয়ে তো সমালোচনা আপনি করতেই পারবেন, করেছে না? বিএনপি তো বলেছে ওনার শাসন ব্যবস্থা নিয়ে বা দুর্ভিক্ষ নিয়ে কথাবার্তা তো বলেছে, আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খাদিজাতুল কোবরা যেটি মিন করেছেন, আমি আবারও বলছি, সেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে যেটি রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বর যে অংশটুকু জড়িত, উনি ওইটাকে মিন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারকে নিয়ে আপনি তো সমালোচনা করতে পারবেন, এটি এমন না যে ওনার সমালোচনা হয়তো হয় না, যারা অপছন্দ করেন তারা তো করেন। কিন্তু খাদিজাতুল কোবরা ওইটা আমি মনে করছি যে স্পেসিফিক ওইটা হয়তো তিনি মিন করেছেন। আমি মনে করি সমালোচনা হতে পারে, কিন্তু সেটারও একটা লিমিট এবং সেটারও একটা স্তর থাকবে, আপনি কোন পর্যন্ত করবেন। এখন আপনি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে যেটি স্বাধীনতা সার্বভৌমত্বের একটি অংশ জড়িত আছে, সেটিও আপনার জায়গা থেকে যদি আপনি সমালোচনা না, আপনি সেটা নিয়ে কোশ্চেন তুলেন, তাহলে সেটা নিয়ে তো অন্যরাও কোশ্চেন তুলবে, সেটাই স্বাভাবিক বলে আমি মনে করি। কিন্তু সরকার নিয়ে আপনি করতেই পারেন, ওনাদের শাসন ব্যবস্থা, সরকার নিয়ে অবশ্যই আপনি কোশ্চেন করতে পারেন, আপনি সমালোচনা, আপনার অধিকার আছে সেটুকু করার।
না, এটা কি আমি একদমই, আপনি খুবই পরিষ্কার অ্যান্সার দিয়েছেন। তারপর আমি বললাম যে কেউ একজন যদি প্রশ্ন তুলে অন্য কেউ প্রশ্ন তুলতে পারে, অর্থাৎ প্রশ্নের বিপরীতে প্রশ্নের প্রসঙ্গটা আসছে, নাকি প্রশ্নের বিপরীতে হচ্ছে আইনানুগ ব্যবস্থা। আমরা রিসেন্টলি একটা জিনিস দেখলাম যে সাইবার সুরক্ষা আইন নতুন করে সংশোধন হচ্ছে অনেক জায়গা থেকেই, যে আপনি নিশ্চয়ই জানেন, এবং বিএনপি তার অঙ্গ সংগঠন সহ বিএনপিপন্থী অনেকে বা সরকারের সমালোচক যে কেউ এটাতে সাফার করেছে, যে ডিএসএ, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেটা নিয়ে সাফার করেছে। এটা নিয়ে তীব্র সমালোচনা ছিল। সেই সমালোচনার মুখে একবার এটা রিভাইজ হয়েছিল, তারপর অন্তর্বর্তী সরকারের আমলে সেটা আরেকবার রিভাইজ, সেখানেও সেটা নিয়েও সমালোচনা ছিল যে পূর্ণাঙ্গ হয়নি। এবার হচ্ছে সাইবার সুরক্ষা আইন, এবং সেইখানে কিছু কিছু ধারা যুক্ত হচ্ছে বলে এক ধরনের আলোচনা আমরা শুনেছি, খসড়া প্রস্তাবে আছে, যে গুজব, অপতথ্য, এটার কোনো সংজ্ঞায়ন ছাড়াই আনা হচ্ছে। তো সমালোচনা, এই বিষয়টা নিয়ে সমালোচনা যেটা উঠেছে সেটা হলো যে এই ধরনের একটা আইন যদি আসে, সেটা ডিএসএ-কে রিপ্লেস করবে, এবং একই পন্থায় আসলে বিরোধী মত বা সমালোচক, সরকার সমালোচক বলি, বা এই ধরনের ইতিহাসের বিভিন্ন আইকন যারা, বড় ফিগার যারা, তাদেরকে নিয়ে সমালোচনা বা উক্তি, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটা হাতিয়ার তৈরি করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার প্রশ্নটা আপনি নিশ্চয়ই বুঝেছেন, যে প্রশ্নের বিপরীতে আমি প্রশ্ন করা পর্যন্ত থাকবো, আলোচনার বিপরীতে আলোচনা, নাকি হচ্ছে আমি সেই আইনানুগ প্রয়োগ বা পুলিশি ব্যবস্থার দিকে চলে যাচ্ছি? এটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আইনটি যে ধরেন খসড়া হচ্ছে বা আইনটি যখন রূপান্তর হবে, সংসদে পাস হবে বা রাষ্ট্রপতি যখন স্বাক্ষর করবেন, যখন আইনে পরিণত হবে, তখন আইনটি আপনি কিভাবে ব্যবহার করছেন। আপনি কি যারা শুধুমাত্র আপনার সমালোচনা করছে বা সরকারের সমালোচনা করছে, আপনি কি শুধু তাদের উপর ব্যবহার করছেন, নাকি আপনি ন্যায্যভাবে এটিকে ইমপ্লিমেন্ট করছেন? এখন ধরুন আমি এক্সাম্পল হিসাবে যদি বলি, ধরেন আমি যদি আপনি যে কাজটি করেননি বা আপনার একটা ফটো কার্ড বা আপনি একটা কুরুচিপূর্ণ একটা ভিডিওর সাথে আপনার মুখ মানে এআই দিয়ে, অথবা এখন তো প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, আপনাকে সংযুক্ত করে দিই, এখন আপনি যদি সংক্ষুব্ধ হন যে আপনি মনে করছেন এটি আপনি না, তো সেক্ষেত্রে তো আপনি আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। তাহলে কোন ধারায় নেবেন, কোন আইনে নেবেন? তার তো একটা প্রয়োজন আছে না। এটি আমি রাষ্ট্রের কথা বললাম না, ধরুন ব্যক্তি টু ব্যক্তি। ধরুন আমি করেছি আপনার বিরুদ্ধে, আপনি মনে করেছেন যে আমি 100 ভাগ অনৈতিক করেছি এবং ভুল করেছি, আপনাকে প্রোপাগান্ডা হিসাবে সমাজে হেয় করার উদ্দেশ্যে আমি আপনাকে এটি করেছি, তাহলে আপনি কোন আইনে আমার বিরুদ্ধে মামলাটি করবেন? মানহানি মামলার বিধান আছে আমাদের। মানহানি, শুধু মানহানি কি এটা হবে? যে ধরুন আমি আপনাকে একদম সমাজে ছোট করলাম, অথবা আমি এরকম একটি ভিডিও আপনাকে আরেকটি ভিডিওর সাথে আপনাকে সংযুক্ত করলাম, যে ভিডিও অত্যন্ত খারাপ, সমাজে আপনি চরমভাবে মানে হচ্ছেন, বা অনলাইনে আপনাকে হ্যারেজ করলাম, তো সেটা ঠিক শুধু মানহানি মামলাতে কি হবে? না, আলোচনাটা আসছে যে কারণে আমি মনে করি এটার এখন যেহেতু প্রযুক্তি বড় হয়েছে, প্রযুক্তি খুবই স্টাবলিশ হয়েছে, এমনকি 5th জেনারেশনের যে এআই আসতেছে, আমরা গণমাধ্যমে দেখছি সেটা এতটাই নিখুঁত যে যারা এআই তৈরি করবে বা করছে তারা নিজেরাটাকে কনফিউজড হওয়ার সুযোগ আছে যে এটি কি ঠিক নাকি এআই। এখন তো অনেক ভিডিও বের হচ্ছে, আবার আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে যে এটি ঠিক নাকি বেঠিক। সেখানে এরকম যদি হয়, ছবি ভিডিও সংযুক্ত করে সমাজে পরিবারের কাছে আপনাকে ছোট করা হয়, তাহলে আপনি তো একটি যে কোনো আইনে যাবেন, যেটি গতানুগতিক মানহানির মামলা থেকে আরেকটু উচ্চ পরিসরে গেলে আপনাকে একটা মামলায় যেতে হবে। তা আমি মনে করি সাইবার সুরক্ষা আইনের পক্ষে, আমি বিপক্ষে বলছি না, এরকম একটা আইন থাকা উচিত। এখন কথা হচ্ছে যে সরকার অথবা রাষ্ট্র ওই আইনটি কীভাবে ইমপ্লিমেন্ট করছে, নাকি বিরোধী মতকে দমন করার জন্য, নাকি আসলে সুরক্ষা দেওয়ার জন্য নাগরিককে, সেটি সবথেকে গুরুত্বপূর্ণ। আমি মনে করি আইন যেহেতু হচ্ছে অলরেডি, এটি চলমান, সুতরাং আমরা সময় গেলে বুঝতে পারবো যে সরকার এটি কীভাবে আসলে ইমপ্লিমেন্ট করছে বা আপনার আমার উপকারটা কিভাবে হচ্ছে। আচ্ছা, আমি এবার একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যাব একটু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ক্যাফেটেরিয়ায় পর্দা, ফিমেল জোন, যেটা নিয়ে খুব আলোচনা হয়েছে, এখনও আলোচনা হচ্ছে। ছাত্রদলের তরফ থেকেও জিনিসটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যে এটা অনেক ক্রাইসিস আছে, কিন্তু এটা কেন? আপনি কিভাবে দেখছেন? প্রথমত হচ্ছে এই যে এটি করা হয়েছে, এটি যদি শিক্ষার্থীদের
উপকার হয় বিশেষ করে নারী শিক্ষার্থীদের, তাহলে ওকে। আমি যদি শিক্ষার্থীরা যদি মনে করে যে ক্যাফেটেরিয়ার ভিতরে তাদের আরেকটি আলাদা জায়গার প্রয়োজন আছে, তাহলে আমি মনে করি এটা নিয়ে কোশ্চেন বা দরকার নেই। কিন্তু কথা হচ্ছে টিএসসি বা ঢাকা বিশ্ববিদ্যালয় যেই সংজ্ঞায়নে আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি, এখানে একটি হচ্ছে সকল কিছু মিলিয়ে সামগ্রিকতার স্বার্থে বা বিবেচনায় আমরা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি, সেটিতে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিমেল কর্নার করার কোনো প্রয়োজন আদৌ ছিল না, মানে এটি দরকার ছিল না। এমনি মেয়েদের জন্য আলাদা নামাজের ঘর আছে, এখানে টিএসসিতে অলরেডি এটি করা হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক যেই সারাউন্ডিং, এখানে মেয়েদের জন্য আলাদা সার্কামস্টেন্স আছে, আলাদা রুম আছে। সেখানে টিএসসিতে আলাদা করে ফিমেল কর্নার, এটি টিএসসির সাথে বা সামগ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এটি সাংঘর্ষিক বলে আমরা মনে করি। কিন্তু যারা এটি করেছে তারা এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছে। তারা নিজেদেরকে ক্রেডিট দেওয়া এবং সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চরিত্র, সেটি থেকে বিশ্ববিদ্যালয়কে একটি ভিন্ন রূপ দেওয়ার জন্য তারা এটি করেছে বলে আমি মনে করি। মানে এটার সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য আছে? হ্যাঁ, ডেফিনেটলি আছে, অবশ্যই আছে। যে বছরের পর বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই আবহমান যে কালচার, সেটিকে আপনি পরিবর্তন করে আপনি আলাদা ফিমেল কর্নার করার কোনো দরকারই ছিল না। এবং কোনো শিক্ষার্থীর যদি এটি প্রয়োজনও হয়, টিএসসিতে এরকম ব্যবস্থা আগেই করা আছে, আপনি এটার কোনো দরকারই আসলে এখানে ছিল না বলে আমি মনে করি। আপনার তারা যদিও বলছেন যে আমরা দেখেছি যে এস.এম. ফরহাদ উদ্বোধনের পর বা হচ্ছে সেই সময় ডাকসুর পক্ষ থেকে, ডাকসুর যে নেতৃত্ব আসলে এটা উদ্বোধন করেছে, তারা বলছে যে এটা একটা দাবি ছিল, নারী শিক্ষার্থীদের, ছাত্রীদের একটা দাবি ছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা করেছেন। তো সেই জায়গায় দাবি যদি থেকে থাকে ডাকসুর তরফ থেকে, তাহলে তারা তো দাবি পূরণ করলেন আসলে। এটি তাদের বক্তব্য হতে পারে। এখন তো কিছু শিক্ষার্থী আবার বলতে পারে যে টিএসসির যে মাঠটা আছে, সেই মাঠ তো এখন খোলামেলা, যে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা খেলার ব্যবস্থা হিসেবে পর্দা টেনে মাঠকে 2 ভাগ করে দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000-এর বেশি শিক্ষার্থী আছে, 2 সাইড যোগ 10 জনের তো এরকম ডিমান্ড হইতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠটা তো এখন খোলামেলা, এখন তাহলে আলাদা আমি যদি একটু পর্দা টেনে দিই বা আলাদা একটা হয় না ব্যবস্থা করে দিই, তাহলে সেটা ভালো হবে। তাহলে আপনি কি সেটা করবেন? এটি দাবি থাকতে পারে, সামগ্রিকতার স্বার্থে আমি মনে করি এটি সাংঘর্ষিক হয়েছে, দাবি থাকতে পারে। এখন 40,000 স্টুডেন্টের মধ্যে 5-10 জনের এটি দাবি থাকতেই পারে। তো খেলার মাঠ নিয়ে তো থাকতে পারে যে খেলার মাঠটা আলাদা করে দেন টিএসসির, করে মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা। কয়দিন পর শুরু হবে যে আমাদের তো দেশে বিভিন্ন ধরনের ধর্মভিত্তিক আছে, যে তাহলে ওদের জন্য একটা, আমাদের জন্য একটা। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচারের সাথে এটি সাংঘর্ষিক বলে আমরা মনে করি। আচ্ছা, সেক্ষেত্রে আমি এটার সাথে সম্পূরক প্রশ্ন, যেটা আমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা তথ্য, সেটা হচ্ছে গেল বছর সেখানেও কিন্তু সেটা করেছিল ছাত্রদল। এটির বিষয়ে আমরা সুস্পষ্টভাবে বলি, আমি এটা নিয়ে কাজ করেছি। এটি আরও 1.5 বছর আগে, মানে 5 তারিখের পরে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এটি করা হয়েছিল। কিন্তু সংকট যেটি হয়েছে সেটি হচ্ছে পরে ছাত্রদলের একটি অংশ এটা নিজেদের দাবি করেছে, কিন্তু যখন এই কর্নারটি উদ্বোধন হয় সেখানে মাননীয় ভাইস চ্যান্সেলর তখন এবং বিভিন্ন রাজনীতি ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিল। এটি আসলে বিশ্ববিদ্যালয়ের সাথে করা হয়েছে, বিশ্ববিদ্যালয় নিজস্ব কায়দায় করেছে, কিন্তু পরে ছাত্রদলের একটি পক্ষ সেটা নিজেদের দাবি করেছে। আমরা মনে করি ছাত্রদলের সামগ্রিক সংগঠনের যে চরিত্র, সেটির সাথে এরকম আলাদা কর্নার এটি আমরা কোনোভাবে, আমাদের সাথে এটি সাংঘর্ষিক। সুতরাং পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আমরা পরে এটি জানতে চেয়েছি আনুষ্ঠানিকভাবে। তারা বলেছে এটি বিশ্ববিদ্যালয় করেছে, তবে তারাও সেখানে উপস্থিত ছিল, এমনকি শিবিরও সেখানে উপস্থিত ছিল বা অন্য সংগঠনও সেখানে উপস্থিত ছিল, এটি তারা আমাদেরকে বলেছে। তো সেই ক্ষেত্রে মানে সাংঘর্ষিক মনে করেন আপনি? আমরা মনে করি এই প্রক্রিয়ার সাথে ছাত্রদল একমত না। সেটা প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে করলেও একমত না। বিশ্ববিদ্যালয়ে নারীদের বসার, আমাদের মেয়ে শিক্ষার্থীদের বসার জায়গা, কমন রুম এগুলো তো আছে, এগুলোর সাথে আমরা একমত। কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া বা হচ্ছে এই যে ছেলে মেয়ের একসাথে কমন স্পেস, এগুলোতে আলাদা করে ছোট পরিসরে ছোট রুমের সাথে আমরা আসলে একমত না। এটি বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞায়নের সাথে একটু
বিপরীত বলে আমরা মনে করি। আচ্ছা, এবার একদমই আমি জুলাইয়ের প্রসঙ্গে চলে আসি। জুলাই পূর্তি, 2 বছর পূর্তি, কি দেখছেন, অর্জন কি হলো আসলে? দেখুন, অর্জন তো একদম এক কথায় এটি বলার সুযোগ নেই যে সব অর্জন হয়ে গিয়েছে বা কিছুই হয়নি, আমি এটি মনে করি না এইভাবে বলা যাবে। আমি যেটি মনে করি সেটি হচ্ছে, এটি আসলে অনেকবার বলেছি, তারপরও বলতে হয়, সেটি কেন জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি হলো, মানে জুলাইয়ে কেন রাস্তায় মানুষ নেমেছিল। আমি সবসময় বলি 2024 সালের 14 সালে যে গণতান্ত্রিক নির্বাচন হওয়ার কথা ছিল, তার পরিবর্তে আমরা একটা অগণতান্ত্রিক নির্বাচন আমরা দেখেছি। 2018 সালে একই কায়দে আমরা একটা নিশিরাতের নির্বাচন দেখেছি, 2024 সালেও আমির নির্বাচন দেখেছিলাম। সুতরাং সংকটটি সব থেকে বেশি প্রকট ছিল যে বাংলাদেশের মানুষ, বিশেষ করে তরুণরা, তাদের নিজের ভোটাধিকারটি প্রয়োগ করতে পারেনি। অর্থাৎ তরুণরা তো সবসময় মনে করে সে ভোট দিলে সরকার পরিবর্তন হয়, যদি মিস্টার করিমকে ভোট দেয় মিস্টার করিম সংসদ সদস্য হয়, মিস্টার রহিমকে দিলে রহিম হয়। তার মানে তরুণরা সবসময় মনে করত যে তাদের মতামতের ভিত্তিতে তার সরকার পরিবর্তন হয়, এমপি হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, তার কথায়। সুতরাং গত 17টি বছর সেই তরুণদেরকে সংক্ষুব্ধ করে রাখা হয়েছে, তার ভোটাধিকার নষ্ট করা হয়েছে, একই সাথে দেশের সকল মানুষের। সুতরাং যখনই সময় এসেছে, তরুণরা তার নিজের বুকের রক্ত দিয়ে সেই খুনি হাসিনাকে বিতাড়িত করেছে, যে খুনি হাসিনা 3টি নির্বাচনে সেই তরুণদেরকে বঞ্চিত করে রেখেছিল। সুতরাং সবথেকে বড় সংকট ছিল ভোটাধিকার এবং মতামতে, তার মতামতের সরকার প্রতিষ্ঠা করতে গত 17টি বছর। সুতরাং আমি মনে করি পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ, তরুণরা তার নিজের সরকার, নিজের বিরোধী দল নিজের মতো করে সংসদ সদস্য নির্বাচিত করতে পেরেছে। সুতরাং গণঅভ্যুত্থানের প্রথম অর্জন যদি আপনি বলেন, আমি মনে করি একটি জনগণের সরকার, জনগণের বিরোধী দল, কারণ এবং জনগণের যে যারা জনগণ চেয়েছে তারা সেটি হতে পেরেছে। শুধু সরকার বলবো না, একই সাথে বিরোধী দলও তো তৈরি হয়েছে সামগ্রিকভাবে। যারা ধরেন আমাদের সরকারকে ভোট দেয়নি, যারা শুধু বিরোধী দলকে দিয়েছে, শুধু তাদের বিরোধী দলও তো তৈরি হয়েছে। সুতরাং একটি কার্যকর এবং একটি অর্থবহ আমরা একটি সংসদ পেয়েছি জনগণের সরকারের মাধ্যমে। এবং একই সাথে জনগণের জবাবদিহিতার যে জায়গা, যে সংসদে সকল কিছু জবাবদিহি করতে হয় জনগণ যাদেরকে নির্বাচিত করেছে, সেটি আমি মনে করি অত্যন্ত কার্যকর হয়েছে। এবং সুশাসন, জবাবদিহিতা ধীরে ধীরে কার্যকর হচ্ছে, এটি একবারে হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে পরিবর্তিত হচ্ছেন, বাকিরা সেভাবে তাল মেলাতে পারছে না, এটা আমার মনে হচ্ছে। কিন্তু ধীরে ধীরে হচ্ছে না যে না। আপনি সংসদ, সচিবালয়, এগুলোতে একসময় আমি শুনেছি যে যারা এখন বড় বড় কর্মকর্তা আছে, 9, 11টা 12টায় মন্ত্রীরাও 2-3 দিন পরে অফিস করতেন, সেটি পরিবর্তন হয়েছে। সংসদ কার্যকর হয়েছে, সকল বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। আপনি গত 5-7 মাসে তো একটি গুম খুনের যেটি রাষ্ট্রীয়ভাবে যেটি হতো সেরকম একটি ঘটনা ঘটে নাই। হ্যাঁ, খুনের ঘটনা ঘটেছে যেটি ক্রাইমের অংশ হিসাবে। সুতরাং আমি মনে করি এগুলো পরিবর্তিত হচ্ছে না তা না। এবং আমরা মনে করি একটি জবাবদিহি সরকার, জবাবদিহি বিরোধী দল, সকল কিছু ধীরে ধীরে হচ্ছে বলে আমি মনে করি। সেক্ষেত্রে আমি যদি বলি যে একটা গুরুতর অভিযোগ বারবার ঘুরে আসছে এই অনুষ্ঠানে, আমরা আগেও আপনাকে এই প্রশ্নটি হয়তো করেছি, আরেকবারও করতে চাই, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় চাঁদা দাবি বা এই ধরনের ইস্যুতে বারবার কিন্তু সরকারের দল বা হচ্ছে তার অঙ্গ সংগঠন বা সরকার ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তির নাম আসছে বা তাদের বিষয়ে অভিযোগ আসছে। এই বিষয়টা তাহলে কি? প্রথমত হচ্ছে একটা হচ্ছে অভিযোগ, আরেকটি হচ্ছে একদম শতভাগ সত্য। এই দুইটার মধ্যে তো একটা ডিফারেন্স আছে। কিছু কিছু নেতাকর্মীরা অপরাধ করছে না, সেটাই তো না। অপরাধ যদি না করতো তাহলে তো বহিষ্কার বা সাংগঠনিক যে শাস্তি সেগুলো নেওয়া হতো না। অবশ্য করছে, কিন্তু এটাকে আসলে ব্যাপক মাত্রায় বেশি প্রোপাগান্ডা করা হচ্ছে। যেটুকু হচ্ছে তার থেকে বেশি, কিন্তু হচ্ছে না আমি এটুকু বলছি না। আমি মনে করি এগুলো অনেকটাই কমে আসবে ধীরে ধীরে। আমাদের দেশের যে বিভিন্ন যে নিয়ম কানুন বা গতানুগতিক, এগুলোর কারণে অনেক সময় এইসব ঘটনা ঘটে। বা হচ্ছে ফুটপাতে যে ব্যবসার ধরন,
ধরনের কারণে এই প্রক্রিয়াগুলো ঘটে। আমি মনে করি এগুলো দ্রুতই পরিবর্তন হয়ে যাবে এবং সরকার শক্ত হাতে এগুলো দমন করবে এবং করছেও, এবং অঙ্গ সংগঠন মূল দলও এই নিয়ে কাজ করছে। কিন্তু এগুলো শুধু যে আমাদের নেতাকর্মীরা করছে তা কিন্তু না। আপনি দেখেন ইন্টারিয়ামের সময় আপনি এনসিপি শীর্ষ নেতারা সব থেকে এগুলোতে বেশি জড়িত ছিল। জামাত ইসলামের বড় বড় নেতারা, মধ্যসারির নেতারা এগুলো কিন্তু জড়িত আছে। সুতরাং আপনি যদি একদম শুধু বলেন যে আমাদের নেতাকর্মীরাই শুধু জড়িত, তাহলে এটি আসলে ঠিক হবে না। আর একটি পরিবারের আসলে আপনি যদি 5 জন সন্তান থাকে, সকলেই আসলে সমান না। 2-1 জন একটু ভুল পথে যেতে পারে। আমরা মনে করি সেগুলো শুধরে ঠিক পথে নিয়ে আসার জন্য কাজ চলছে। কিন্তু আপনি যদি শুধু বলেন যে শুধু বিএনপি করছে, তাহলে কিন্তু আপনি এটি ঠিক হবে না। আমি করে ইন্টারিয়ামের সময় এমনকি এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বহু নেতার বিরুদ্ধে এরকম শত শত অভিযোগ আসছে, প্রমাণিত হয়েছে, গ্রেপ্তার হয়েছেন। জামাতে ইসলামের এখন বিভিন্ন ক্যাটাগরিতে নেতাকর্মীরা এইসব কাজে জড়াচ্ছেন, কিন্তু সেগুলো নিয়ে মিডিয়াতে একটু কম আলাপ আলোচনা হয়। বরং বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে স্বাভাবিকভাবেই তো সরকারি সেগুলো বেশি আলাপ আলোচনা হচ্ছে। এবং আমি মনে করি এগুলো অবশ্যই কমা উচিত, এবং সরকার খুব শক্তভাবে কাজ করছে, আরও করা উচিত। এবং অঙ্গ সংগঠন দলও আসলে এগুলো নিয়ে নিবিড়ভাবে কাজ করছে, এগুলো ইনশাল্লাহ কমে আসবে। আমি একদম শেষ দিকে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন ভারতের যন্তর মন্তরের আন্দোলনটি, নিশ্চয়ই আপনি অবজার্ভ করেছেন যে সেখানে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ করলো। বিএনপি সরকার গঠনের পর প্রথম একটি আন্দোলনের আমরা দেখলাম কিছুদিন আগে, সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা নিয়ে, এবং সেইখানেও কিন্তু শিক্ষামন্ত্রীর প্রসঙ্গটাই সামনে এলো, এবং সেটা বন্যার সময় বা জলাবদ্ধতার সময় পরীক্ষা অব্যাহত রাখা, পরীক্ষার প্রশ্নপত্রে ভুল, এই বিষয়টিকে ঘিরেই আন্দোলনটা কন্টিনিউ হলো, একটা লম্বা সময় চললো, তারপর তারা উইথড্র করলো। এইটাকে আসলে আপনি কিভাবে, এই যে শিক্ষার্থী আন্দোলন, আপনি নিজে শিক্ষার্থী হিসেবে আন্দোলন করেছেন, তো এই যে শিক্ষার্থী আন্দোলন, এই যে সংক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে দাবি উত্থাপন করা বা সেই উত্থাপিত দাবি আদায় না পর্যন্ত বিএনপি এইটাকে আসলে কিভাবে ট্যাকেল করছে, একটা তো আমরা দেখলাম, কিন্তু এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে বিএনপি বা ছাত্রদল এইটাকে আসলে কিভাবে ডিল করবে? আন্দোলন তো সামনেও হতে পারে। আচ্ছা, প্রথমত হচ্ছে দেখুন, মানে এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা, যেটি এসএসসি ইন্টারমিডিয়েট আমরা বলি, সেই পরীক্ষাগুলো পাবলিক পরীক্ষা। মানে পাবলিক বলতে সরকার এই দুটি পরীক্ষা নিয়ে থাকে, মানে সরকার নিজেই নিয়ে থাকে, আর বাকি পরীক্ষাগুলো বিভিন্ন স্টেক হোল্ডারদের মাধ্যমে হয়। ধরুন বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় নিয়ে থাকে, ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে থাকে। এই দুটি একটু বড় মোটা দাগে একদম সরকার নিজেই এগুলো ম্যানেজমেন্ট করে। তো এখন দেখেন, ধরেন এবার যে ইন্টারমিডিয়েট পরীক্ষাটি, এটি ধরুন আমরা এটা অনেকে হয়তো আমরা আসলে অবগত না, বা আমরা এবার যখন ঘটনাটি ঘটলো তখন আমরা সরকারের সাথে যখন আলাপ করলাম যে এটি আসলে সরকার কিভাবে ম্যানেজমেন্টটি করছে। আপনি খেয়াল করেন, ইন্টারমিডিয়েট একটি পরীক্ষাতে জড়িত থাকে একদম সর্বোচ্চ স্তর থেকে, ধরুন শিক্ষামন্ত্রী জড়িত থাকে, এরপরে শিক্ষামন্ত্রী পুরো শিক্ষা মন্ত্রণালয় জড়িত থাকে, এরপরে জড়িত থাকে আসলে বিভাগীয় কমিশনাররা, সরকারের সবচেয়ে উচ্চপদস্থ বিভাগের, ওনারা একটা রিপোর্ট দিয়ে থাকেন। এরপরে ডিসি যারা রয়েছেন তারা এই পরীক্ষাটা একদম নিজেরা মাঠে ডিল করেন, এবং ইউনো যারা থাকে, নেসিলেন্ট যারা থাকেন, পুরো এই পরীক্ষার টপ ম্যানেজমেন্টে কিন্তু ওনারা থাকেন, এবং একই সাথে একাডেমিক কাজটা শিক্ষা বোর্ড করে থাকেন। তার মানে এই পুরো পরীক্ষার সাথে সরকারের, বা আমি যদি দেখি প্রশাসনের একদম সর্বোচ্চ স্তর থেকে একদম প্রশাসনের মিডল স্তরের সর্বোচ্চ যারা কাজ করেন তারা জড়িত থাকে। আমরা সাধারণত ধরেন এসএসসি ইন্টারমিডিয়েট আপনারা যখন পড়ে আসছি তখন সেখানে বেস্টেড যেতেন, বা পুরো পরীক্ষাটা কিন্তু ইউনো সাহেবরা ম্যানেজমেন্ট করেন, বা জেলা থেকে ডিসি সাহেবরা, আর একদম পুরো জেলাকে মনিটরিং করেন কমিশনাররা। আমরা যখন সরকারের সাথে এবার আলাপ করলাম যে পরীক্ষার পিছানোর দাবিতে ছাত্রদল কিন্তু বিবৃতি করলো, তখন কেন পরীক্ষা পিছাবে না, সরকারের সাথে যখন আমরা আলাপ করলাম তখন সরকার আমাদেরকে যেটুকু বলেছে একদম মানে রিয়েল যে সিনারিটা, সেটি হচ্ছে বিভাগীয় কমিশনার, ডিসি এবং ইউরোদের একটি সামগ্রিক মিটিং হয়েছিল যেসব অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে, বা তারা সেখানে বলেছেন যে চট্টগ্রাম বোর্ডে তো পরীক্ষা
স্থগিত করা হলো, বাকি যে বোর্ডগুলা বা জেলাগুলোতে পরীক্ষা হচ্ছে সেখানে ডিসি মহোদয় যারা রয়েছেন এমনকি বিভাগীয় কমিশনাররা, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা, তারা সরকারকে লিখিতভাবে জানিয়েছে যে পরীক্ষা বন্ধ করার মতো পরিস্থিতি আসলে তৈরি হয়নি। সুতরাং সরকার তো সকলেই মিলে সরকার, সুতরাং সরকার সেই জায়গা থেকে যৌক্তিকভাবে পরীক্ষাটি পিছায়নি। কিন্তু আমরা মনে করেছি, ছাত্র সংগঠনগুলো বা যারা মনে করে, তারা মনে করেছে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে বা ছবি ভিডিও দেখে আমরা মনে করেছি যে পরীক্ষা পিছানো উচিত, আমরা কয়েকটি চিত্র ছবি দেখে। কিন্তু যারা মাঠে ময়দানে কাজ করেছে, যারা ধরো ইউনো যিনি পুরো পরীক্ষাটি ম্যানেজমেন্ট করছেন, ডিসি পুরো জেলাটি ম্যানেজমেন্ট করছেন, যিনি কমিশনার যে কয়েকটি জেলা ম্যানেজমেন্ট করছেন, তারা সকল পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে পরীক্ষা সারা দেশে বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি, সেজন্য সরকার এটি করেনি। সুতরাং সরকার কিন্তু একা সিদ্ধান্ত হয়নি, সরকার পুরো বাংলাদেশে তাদের যে ম্যানেজমেন্ট, যে প্রশাসনের শক্তি, যারা যেটার উপর দাঁড়িয়ে রয়েছে সরকার, যারা বাংলাদেশের মেধাবী যে প্রশাসন, যারা দেশের সর্বোচ্চ জায়গা থেকে পড়াশোনা করে প্রশাসনে কাজ করেন, তারা সকলেই সরকারকে লিখিতভাবে জানিয়েছেন যে পরীক্ষা পিছানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এটি হচ্ছে একটা দিক। এখন দেখেন, যারা আন্দোলন করেছে তারা পরীক্ষা পিছানোর জন্য আন্দোলন করেছেন, আবার একই সাথে ফিজিক্স পরীক্ষায় দুই একটি কোশ্চেন নিয়ে তারা কথা বলেছেন, ভুল প্রশ্ন, সেটার বিষয়ে সরকার সমাধান দিয়েছেন এবং সরকার বলেছেন যে হয়তো এটি আগের যে সরকার ছিল ইন্টারিমের সময়, সেই সময় ম্যানেজমেন্টের সময় কোশ্চেনগুলো করা হয়ে থাকে, অন্তত 1 বছর আগে নাকি কোশ্চেনগুলো সেট আপ হয়, তখন সরকার এই বিষয়ে বিবৃতি দিয়েছে। এখন আমি যেটি মনে করি সেটি হচ্ছে, দেখুন আমাদের গত 17টি বছর আওয়ামী লীগ সরকার যদি মোটা দাগে আপনি বলেন যে সব থেকে ক্ষতিগ্রস্ত কোথায় করেছে, আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থায় সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে যদি বলেন, তাহলে আপনি দেখেন একটা জেনারেশন, একটা না কয়েকটা জেনারেশন, যারা এসএসসি ইন্টারমিডিয়েট এমনকি 8ম শ্রেণীর যে পরীক্ষা, যেটি বোর্ড কম্বাইন্ডলি নেওয়া হতো সেই পরীক্ষা, এমনকি 5ম শ্রেণীতে যে পরীক্ষা নেওয়া হতো সেই রকম পরীক্ষাগুলোতে বছরের পর বছর তারা প্রশ্ন পেয়ে তারা পরীক্ষা দিয়েছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এমনকি জিপিএ 5 নামক যে ভয়াবহ ব্যাধিতে আমরা আক্রান্ত হয়েছি, সেখানে জোর করে জিপিএ 5 দেওয়া হয়েছে এবং যাকে যেই নাম্বার পাওয়ার কথা তাকে কয়েক গুণ নাম্বার বেশি দিয়ে বেশি পাস দেখানো হয়েছে। এটি কোনোভাবে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এমনকি যারা তখনকার সরকারে ছিলেন তারাও সবাই বলেছেন যে সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে নাম্বার বেশি দেওয়া, প্রশ্নপত্র প্রত্যেকের হাতে হাতে দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং সেরকম একটা জেনারেশনের কানেক্টিং জেনারেশন, যখন আপনি শক্তভাবে পরীক্ষা নিচ্ছেন, কোশ্চেন আপনি রেগুলার মার্জিনে করছেন, তারা অনেকে সংক্ষুব্ধ হয়েছে, অনেকে বলতে কিছু কিছু শিক্ষার্থী। কিন্তু আপনি দেখেন ঢাকা শহর সহ বা বাংলাদেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো, জেলা মহানগরে, সেখানের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী সংক্ষুব্ধ হয়েছে আপনি একটি ঘটনা দেখাতে পারবেন না। হ্যাঁ, কোশ্চেন এটি সবসময়, কোশ্চেন শক্ত সহজ এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের সময় এরকম, আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, ইংরেজির পরীক্ষা এত কঠিন হয়েছে আমার কাছে মনে হয়েছে কঠিন, কিন্তু পরবর্তী সময়ে আমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে আমি শহরে পড়তে আসলাম, তখন আমি আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ইংরেজি পরীক্ষা কি কঠিন হয়েছে, ওরা বলছে না খুব সহজ হয়েছে। এখন এটা ইনভার্স, কারণ অনেক সময় দেখা যায় কি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা ঠিকমতো হয়তো পাঠদান করতে পারেন না, তো ওই শিক্ষার্থীদের কাছে মনে হয় যে কোশ্চেন কঠিন, কিন্তু একই পড়া অন্য শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো শিক্ষকরা ভালো করে পড়িয়েছেন বা তাদেরকে হয়তো নোটেড করেছেন, তাদের কাছে সহজ মনে হয়। সুতরাং এটা এক ধরনের ইনভার্স, কিন্তু সামগ্রিকভাবে কোশ্চেন যেটি ভুল হয়েছে সেটির বিষয়ে সরকার তো পরিষ্কার সমাধান দিয়েছে। আমি মনে করি তারপরও সরকারের এগুলো খুব সতর্কভাবে পথ চলতে হবে। বিশেষ করে আপনি এবার ইন্টারমিডিয়েটের এই আন্দোলনে আপনি দেখেছেন প্রথমবারের মতো ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গুপ্তভাবে সেখানে আন্দোলনে করেছে এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কীরকম সক্রিয় ছিল আপনি চিন্তা করতে পারবেন না, তারা এই আন্দোলনের মধ্যে প্রবেশ করেছে। সুতরাং শিক্ষার্থীদেরকে সতর্ক হতে হবে, ছাত্র সংগঠনগুলোকেও সরকারকেও সতর্ক হওয়া উচিত বলে মনে করি। এই জায়গাটাতে আমি নাসির একটা খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হচ্ছে, আমার খুব আগ্রহ জানা, সেটা হলো যে এইরকম একটা পরিস্থিতিতে ধরে নিলাম যে এই আন্দোলনটা শুরু হলো বা এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, বিএনপি ক্ষমতায় নেই, বিএনপি বিরোধী দলের ভূমিকায় আছে, সেক্ষেত্রে ছাত্রদল কি করত? ছাত্রদল তো শিক্ষার্থীদের পক্ষে ছিল। আমরা তো
দাবি করেছি যে আলাপ আলোচনার আমরা- পথের বদলে কি আমরা- আন্দোলন আরো বেগবান না, না, করার না, দিকে যেত? না, না, আমরা তো বলেছি যে আমরা সরকারকে বলেছি যে আপনি পরীক্ষা পিছানোর আপনি করতে পারেন, বা আমরা দাবি করেছি, কিন্তু রাখা না রাখা তো সরকারের বিষয়। আপনি অতীতে তো এরকম ঘটনা আপনি দেখেন নাই যে আওয়ামী লীগ একটা সরকার হিসেবে একটি সিদ্ধান্ত নিয়েছে, ছাত্রলীগ সে সিদ্ধান্তের বাইরে গিয়ে বলেছে না এটা করতে হবে। আমরা বলেছি যে অনেক জায়গাতে শিক্ষার্থীদের কষ্ট হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি ভিডিওগুলো আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে। তো আমরা তো সরকারকে বলেছি, কিন্তু সরকার, আমি আবারও বলছি, সরকার তো একা সিদ্ধান্ত নেয় না, অনেক স্টেক হোল্ডারের সাথে আলাপ করে করেছে। আমি মনে করি যে সরকার যে কাজটি করেছে ইন্টারমিডিয়েট, এটি সবার সাথে আলাপ আলোচনা করে নিয়েছে। ফিজিক্স পরীক্ষাতে যে ভুল হয়েছে সেটা সমাধান হয়েছে। আমি মনে করি এই আন্দোলনের মধ্যে একটা অপরাজনীতি ছিল, এবং এই পুরো আন্দোলনে একটা ছাত্রলীগ এটার মধ্যে প্রবেশ করেছে। আর কিছু কিছু শিক্ষার্থীরা যারা একটু ভুল পথে গিয়েছে, বিশেষ করে একটু কম পড়াশোনা করেছে, তারা হয়তো একটু বুঝতে পারে না, এই পরীক্ষার প্রশ্নপত্রটা স্বাভাবিক হয়েছে কিন্তু তাদের কাছে কঠিন মনে হয়েছে। আমি মনে করি শিক্ষার্থীরা অচিরেই পড়াশোনার টেবিলে গেলে এইসব সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। ধন্যবাদ নাসিরউদ্দিন। আমরা অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আসলে আলোচনা করলাম। স্বাভাবিকভাবে প্রসঙ্গের একটা বড় অংশ জুড়ে ছিল আসলে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে যেই তর্ক বিতর্ক, হামলা এবং মামলা, এই সব কিছু নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির তিনি তার ব্যাখ্যাটি দিলেন, এবং সেখানে কিছু প্রসঙ্গ এলো যে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, বা এটার কারণেই আসলে সংক্ষুব্ধ হয়ে হামলা ঘটনা বা সংঘাতের ঘটনাটি ঘটেছে। একই সঙ্গে তিনি এটার জন্য বললেন যে এটা দুঃখজনক এবং এটা এরকমটা হওয়া উচিত ছিল না, বা জুলাইয়ের যে শক্তিগুলো তারা আসলে কাছাকাছি থাকা উচিত ছিল। এই প্রসঙ্গটা তিনি বারবার করেই বললেন। একই সঙ্গে এই যে সরকারের সমালোচনা বা বিভিন্ন তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান বা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই জায়গাগুলোতে আসলে সমালোচনার পরিসরটা আসলে কোন ভাষা পর্যন্ত আসলে গ্রহণযোগ্য হবে, সেই প্রশ্নটি তিনি তুললেন। আর জুলাইয়ের প্রসঙ্গে, জুলাইয়ের অর্জনের জায়গায় সবচেয়ে বড় অর্জন হিসেবে তিনি যেটা বললেন সেটা হলো ভোটাধিকার ফিরে পাওয়া, এবং জনগণের সরকার এবং জনগণের বিরোধী দল, এই দুটোকে পাওয়াটাকে তিনি সবচেয়ে বড় অর্জন হিসেবে বললেন। বাকি যা জবাবদিহি বা সুশাসন, এগুলো ধীরে ধীরে অর্জন হবে, সেই আশা তিনি ব্যক্ত করলেন। আপনাদের কি মনে হয় বর্তমান রাজনীতি আসলে কোন পথে যাচ্ছে? এই সংঘাতের জায়গাগুলো আসলে সহসায় স্তীমিত হবে, নাকি এটা ক্রমাগত বাড়বে, বা সে ধরনের কোনো আশঙ্কা আছে কিনা জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।